ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য কি নিয়ে এসেছি দেখো, WBTA টেস্ট পেপার ক্লাস 10-এ যারা মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য আমাদের এই সিরিজ শুরু হচ্ছে। আজকে আমরা করব কি, আজকে আমরা করব ভৌত বিজ্ঞানের 166 নাম্বার যে পেজটা আছে তার সম্পূর্ণ সলিউশন এখানে আমরা করব। এবং শুধু সলিউশন নয়, সে তার পাশাপাশি কিছু কিছু কোশ্চেনও আমরা ডিসকাস করব, যেমন কোনো লাইন থেকে কি কোশ্চেন আর হতে পারে, কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এবং এমনকি ভিডিওটির টোটাল যে সলিউশন তোমরা পাবে প্রত্যেকটা স্লাইডে, তার ভিডিও পিডিএফও তোমরা কিন্তু পেয়ে যাবে। কোথায় পাবে, কিভাবে পাবে, এটাও কিন্তু আমরা বলে দেবো। চলো স্টার্ট করি। দেখো কি বলছে এখন এখানে, আমাদেরকে প্রথম কোশ্চেন পড়তে হবে। বলেছে অতিবেগুনি রশ্মি দ্বারা বিয়োজিত হয়, এখানে একটা টার্ম দিয়েছে দেখো সিএফসি। এটা একটা কোশ্চেন হতে পারে যে সিএফসির পুরো নাম কি, তোমাদের কমেন্ট করে জানাতে হবে এই সিএফসির পুরো নাম কি। এই সিএফসি থেকে উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, সক্রিয় ফ্লোরিন পরমাণু না সক্রিয় ক্লোরিন পরমাণু না সক্রিয় কার্বন পরমাণু না সক্রিয় হাইড্রোজেন পরমাণু। এটাকে বলা হয় ক্লোরোফ্লুরোকার্বন। এখান থেকে কি পাবো আমরা, সক্রিয় ক্লোরিন পরমাণু। একের দাগের কোশ্চেন চলে গেল। দুইয়ের দাগের কোশ্চেন এখন দেখো, চাপের এসআই একক, এটা সবাই জানো। চাপের এসআই একক কি হয় বলতো, নিউটন পার মিটার স্কয়ার। এটাকে কি লেখা হয়, পাস্কাল লেখা হয়। সুতরাং কোন অপশনটা ঠিক হবে, অপশন বি ঠিক হয়ে যাবে। অপশন বি তে কি আছে দেখো, পাস্কাল। ক্লিয়ার। 1.3 কোশ্চেন কি বলেছে দেখো, 48 গ্রাম অক্সিজেনে উপস্থিত অক্সিজেন পরমাণুর সংখ্যা। খুবই ভালো কোশ্চেন দিয়েছে। আগে না অক্সিজেনের মোল সংখ্যা বের করে নাও। মোল সংখ্যা কত হবে দেখো না, W/M হয় সূত্র। কি বললাম, W/M। কত দেওয়া আছে, W কত দেওয়া আছে দেখো না, 48। কত দেওয়া আছে, 48। তাহলে বসিয়ে দাও, 48 ডিভাইডেড বাই 32। এটা তো অক্সিজেন অণুর মোল সংখ্যা পেয়ে গেল। একটা অক্সিজেনে কতগুলো পরমাণু থাকে দেখো না, আমি যদি O2 লিখি, O2 তে কতগুলো আছে দেখো, দুটো আছে। তাহলে একে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। তাহলে 16 দুগুণে 32, 16 তিনে 48, 2 2 কেটে যাবে। তাহলে অ্যান্সার কত আসবে দেখো, 3 মোল অক্সিজেন পরমাণু। 1 মোল অক্সিজেন পরমাণুতে যদি Na সংখ্যক কণিকা থাকে বা কণা থাকে, তাহলে 3 মোলে কত থাকবে, 3 × Na, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে সি। এটা দেখো, যদি আমাকে বলতো অক্সিজেন অণুর সংখ্যা কত, তাহলে কিন্তু আমার হতো 1.5। এটা হয়ে যেত কি, অক্সিজেন অণুর সংখ্যা, অক্সিজেন অণুর সংখ্যা। এটা কি হবে, অক্সিজেন পরমাণুর সংখ্যা। এই যেটা যেটা বলেছে, এর অ্যান্সারটা হয়ে গেল এটা। ওকে চলো, কেলভিন ইনভার্স যে রাশির একক। কেলভিন ইনভার্স মানে দেখো না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কেও পাবে, আয়তন প্রসারণ গুণাঙ্কও পাবে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কতেও তোমরা পাবে। তাহলে দেখো কোনটা আছে, দেখো তিনটিই আছে। তার মানে কোন অ্যান্সারটা সঠিক হয়ে যাবে দেখো, অপশন ডি। তাহলে আমাদের 4 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট স্লাইড। বুঝতে যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, যেখানে সমস্যা হবে সেটা কিন্তু পরের ভিডিওতে অবশ্যই আবার বলবো। দেখো পরের কোশ্চেন কি বলেছে দেখো, আলোকীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক যার উপর নির্ভর করে না। মন দিয়ে পড়বে কিন্তু, কি বলেছে, যার উপর নির্ভর করে না। সেটা কি, প্রতিসরাঙ্ক কার উপর নির্ভর করে আগে দেখে নাও, নির্দিষ্ট বর্ণ মাধ্যমের উপর নির্ভর করে। দেখো দুটো দিয়ে দিলে হয়ে গেছে। এটা আমরা পড়েছি স্নেলের সূত্র অনুযায়ী। উষ্ণতার উপরও করে, তাহলে কার উপর করবে না, আপতন কোণের উপর করবে না। বোঝা গেছে। উত্তল দর্পণ দ্বারা সৃষ্ট সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠন করতে হবে। কোথায় কি গঠন করতে হবে, অসৎ প্রতিবিম্ব। তাহলে দর্পণের সামনে তুমি উত্তল বলেছে, দেখো উত্তলে সবসময় কি পাওয়া যায়, অসৎই পাওয়া যায়। তাহলে দর্পণের সামনে যে কোনো বিন্দুতেই রাখো। এখন খুঁজে নাও অপশনটা কোনটা আছে, ফোকাসে, এটাও হতে পারে। মেরু ও ফোকাসের মধ্যে কোনো বিন্দুতে, এটাও হতে পারে। বক্রতা কেন্দ্রে, এটাও হতে পারে। কিন্তু এইখানে দেখো একটা জিনিস বলেছে না, দর্পণের সামনে যে কোনো বিন্দুতে, এইগুলোতে যে কোনো বিন্দুই বোঝাচ্ছে। তাহলে অপশন ডি হয়ে যাবে কিন্তু আমাদের প্রপার অ্যান্সার। ওকে, তারপরে কি বলেছে দেখো না, তাড়িতিক রোধাঙ্ক নির্ভর করে কার উপর নির্ভর, রোধাঙ্ক হচ্ছে উপাদান এবং উষ্ণতার উপর ডিপেন্ড করে। তাহলে খুঁজে নাও উপাদান এবং উষ্ণতা কোথায় আছে,
দেখো এখানে শুধু উপাদান বলেছে, কেউ যদি পুরোটা না পড়ে এটা টিকে দাও ভুলে যাবে, কিন্তু তারপরে দেখো উষ্ণতা উল্লেখ আছে, কিন্তু ওটা তো হবে না, ওটা কি হবে, ওটা হবে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তারপরে দেখো তড়িৎচালক বল ভি, আচ্ছা এখানে রিলেশনটা দিয়েছে, আমাদের রিলেশন কি জানি, ডাব্লিউ সমান কত হয়, কিউ ইন্টু ভি। তাহলে এই ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি কোথায় হচ্ছে সেটা দেখে নাও, দেখো এই জায়গাটাই হয়ে যাচ্ছে, ডাব্লিউ সমান ভিটা নিচে আছে, এ পাশে পাঠিয়ে দাও ইউ ইন্টু ভি, তাহলে অপশন আমাদের কোনটা ঠিক হয়ে গেল, ডি। 9 দাগেরটা কি বলেছে দেখো না, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটারশ্মি, বিটারশ্মি কার স্রোত, ইলেকট্রন কণার স্রোত, তাহলে ইলেকট্রন কণা খোঁজো কোথায় আছে, দেখো অপশন এ তে আছে। ক্লিয়ার এইটুকু? ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে প্রথম আয়নন বিভবের সঠিক ক্রম, দেখো এটা তোমাদের বইয়ে যেটা আছে পর্যায় সারণীর কোনো একটা লাইনেই তোমরা পেয়ে যাবে খুঁজে, এটা কোনটা হবে, এটা অপশন সি হয়ে যাবে। এখানে একটা ব্যতিক্রম আছে, এটা দেখে রাখবে একটু, ঠিক আছে? আচ্ছা এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে একটু বলে দিই, তোমাদের দিতে পারে যে তুমি যদি এই বরাবর নামো তাহলে আয়নন বিভবের মান বাড়বে না কমবে, তুমি যদি এই বরাবর যাও তাহলে আয়নন বিভবের মান বাড়বে না কমবে, ওইখান থেকে কিন্তু এই দুটো কোশ্চেন আরো হতে পারে, তো এই দুটো কোশ্চেন তোমরা পড়ে রাখবে। কেমন? জলের অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা, আচ্ছা জলের অণু মানে কি, H2O, ওটা এখানে থাকে, এই পাশে কি সরি এই পাশে একটা হাইড্রোজেন পাবে, এই পাশে একটা হাইড্রোজেন পাবে, আর এখানে এখানে দুটো দুটো চারটা, তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন, এখানে দেখো দুটো আছে, এখানে দেখো দুটো আছে, তাহলে টোটাল কটা হয়ে গেল, টোটাল হয়ে গেল 6টা। তারপরে কি বলেছে দেখো না, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের পর অ্যানোড ক্যাথোড, আচ্ছা অ্যানোড ও ক্যাথোডে গ্যাসের ওজন, মাথায় রাখবে এটা আয়তন দিয়েও কোশ্চেনটা দেয় কিন্তু, ওটা দেখে রাখবে, জলের অ্যানোড ও ক্যাথোডে এটা হয়ে যাবে 1:8, বই খুলে দেখে নেবে এটা আছে। নীল রঙের কপার সালফেট, আচ্ছা নীল রঙের কপার সালফেট দিয়েছে, ঠিক আছে, এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করা হলো, আচ্ছা H2S গ্যাস চালনা করা হয়েছে, তাহলে কপার সালফেটের সাথে H2S, তাহলে আমরা রিঅ্যাকশনটা লিখে নিই, এখানেই করছি, হ্যাঁ CuSO4 এর সাথে কি চালনা করা হয়েছে দেখো H2S, তাহলে H2S চালনা করো, এখান থেকে তুমি কি পাবে, CuS প্লাস H2SO4। এখন কি বলেছে দেখো, উৎপন্ন করলে যে অধক্ষেপটা পাবে, কি পাবে, যে অধক্ষেপটা পাবে সেই অধক্ষেপটা তাহলে কোনটা, অধক্ষেপ হচ্ছে এটা, এটার বর্ণ কি রকমের হয়, এটার বর্ণ হয় কালো, ঠিক আছে? এটা 2 নম্বরের কোশ্চেন হিসেবেও কিন্তু তোমাদের দিতে পারে, ওকে 2 মার্কসের কোশ্চেন হিসেবেও তোমাদের আসতে পারে। তারপর জিঙ্ক সালফাইডের আকরিক, মাথায় সালফাইড আছে মানে সালফার থাকবে, দেখো ZNS এর সালফার থাকে, ZNS কার সংকেত, জিঙ্ক ব্লেন্ডের সংকেত, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি জিঙ্ক ব্লেন্ড। আচ্ছা অ্যালকাইন গুলির সাধারণ সংকেত, অ্যালকাইন মানে কত, অ্যালকেনে কত হয় বলো না, অ্যালকেনে কত হয়, CnH2n প্লাস 2 হয় না -2 হয় না সিম্পল এটা থাকে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, এটা একটু নোট ডাউন করে রাখবে, কেমন? অ্যালকেনে কি হবে, অ্যালকেনে হয় CnH2n, এটা ব্যাস। অ্যালকিনে কি হয়, অ্যালকিনে হয় CnH2n প্লাস 2, অ্যালকাইনে কি হবে, একটাই বাকি আছে, অ্যালকাইনে কি হয় CnH2n মাইনাস 2, এই দুটো নোট ডাউন করে রাখবে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো না, ওজোন স্তর ধ্বংসের পেছনে নাইট্রিক অক্সাইডের ভূমিকা, ওজোন স্তর ধ্বংসের পেছনে নাইট্রিক অক্সাইডের ভূমিকা, ঠিক আছে? দেখো এইখানটাই করে দিচ্ছি, এটা হচ্ছে এটার অ্যান্সার, নাইট্রিক অক্সাইড মানে দেখো এনো ওজনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে আগে দেখতে হবে, এনো এ কি করবে, ওজনের সাথে বিক্রিয়া করবে, ওজনের সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করে বলো তো, NO2 করবে প্লাস O2 করবে, কি কি করবে বললাম, NO2 করবে প্লাস O2 একটা করবে, ঠিক আছে? এরপর ঘুরে করে এই NO2 যেটা আছে না, এই NO2 অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে সে রিপিট আবার NO প্লাস O2 উৎপন্ন করে, কি কি উৎপন্ন করে বললাম,
NO2 রিপিট আবার ও এর সাথে রিয়াকশন করে NO+O2 উৎপন্ন করে। এই দুটো ইকুয়েশন লিখে দেবে, অ্যান্সার হয়ে যাবে। ওকে, এখন তারপরে কোশ্চেনটা কি বলেছে, কয়লা, পেট্রোল, তরল হাইড্রোজেনের মধ্যে কার তাপন মূল্য সব থেকে বেশি? মাথায় রাখবে তরল হাইড্রোজেনের তাপন মূল্য সব থেকে বেশি, এটা সব থেকে বেশি হবে। তারপর কি বলেছে দেখো না, বায়ুমণ্ডলের কোন স্তরে উষ্ণতা সর্বনিম্ন? এটা কি হবে, মেসোস্ফিয়ার। এটা কি হবে, মেসোস্ফিয়ার। নিচের বিবৃতিটি আচ্ছা, একই চাপ উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই। আচ্ছা, এটা ঠিক আছে, এটা সত্য। তার মানে এটা কি হবে বলতো, এটা হয়ে যাবে অ্যান্সার, সত্য। পিভি ইকুয়াল টু 8টি সমীকরণে পিভি এর একক। পিভি ইকুয়াল টু 8টি সমীকরণে পিভি এর একক। পিভি এর একক হয়ে যাবে জুল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কার্যকে ইন্ডিকেট করে, কার্যের একক কি জুল, তার জন্য এটার একক হয়ে যাবে জুল। আচ্ছা, সর্বোত্তম অধাতব তাপীয় পরিবাহীর নাম, এটা হয়ে যাবে অধাতব বলেছে দেখো, হীরা অর্থাৎ হীরক। ওকে, আচ্ছা তারপরে তো কোশ্চেন নেই, নেক্সট পেজে যেতে হবে। দেখো পরে কোশ্চেন কি বলেছে, এটা তো হলো। আচ্ছা, কোন কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক ভি, আচ্ছা দিয়েছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক চেয়েছে। আমি ধরে নিলাম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা। একটু দেখে নাও, হ্যাঁ এটা কত দাগের কোশ্চেনটা, 2.5 এর অর, 2.5 এর অর এই কোশ্চেনটা। দেখো বিটা বাই 2 ইকুয়াল টু ভি বাই 3 করা যাবে, দেন বিটা ইকুয়াল টু কত আসবে দেখো না, 2/3 ইন্টু ভি। তাহলে এটাই তোমার কি হয়ে গেল, অ্যান্সার। এটা চলে গেল 2.5 এর অর। পরের কোশ্চেন কি বলেছে দেখো না, 2.5 যে 2.6 কোন উত্তল লেন্সের, 2.6 এর কোশ্চেন, 2.6 এর কোশ্চেন, কোন উত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ কত দিয়েছে, 15, অর্থাৎ আর সমান কত দেওয়া আছে, 15। বলেছে বস্তুটিকে কোথায় রাখা হয়েছে দেখো না, 7.5, মানে ইউটা কত, 7.5। যদি একটা ভালো করে নোটিস করো, এফ সমান কত হয় আমার r/2, r/2 করলে দেখো 7.5 হবে। ফোকাসে রেখেছে না, ফোকাসে যদি বস্তু থাকে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্ব কোথায় পাবে তুমি, এখানে দেখো কোথায় গঠিত হবে বলেছে না, অসীমে পাবে। কোথায় পাবে, অসীমে। অসীমে গঠিত হবে। ক্লিয়ার, বোঝা গেছে, 2.6 বোঝা গেছে। দেখো 2.7 কি বলছে, গামা, ইউভি এবং বেতার তরঙ্গের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যের অধক্রম। আচ্ছা, অধক্রম মানে ক্রমশ কমে কমে যাবে। এদের মধ্যে তাহলে সব থেকে বেশি কি, এটা হচ্ছে 2.7। সব থেকে বেশি হচ্ছে বেতার তরঙ্গ অর্থাৎ রেডিও ওয়েভ, রেডিও ওয়েভের হচ্ছে সব থেকে বেশি। তারপর কিভাবে তুমি ইউভি, তারপর কার আসবে, গামা। ঠিক আছে, এটা হয়ে গেল 2.7। পরে কি বলেছে দেখো না, অ্যালুমিনিয়ামের নির্মিত সমদৈর্ঘ্য বিশিষ্ট একটি সরু এবং একটি মোটা তারের কোনটি রোধ বেশি হবে। আচ্ছা, ভালো কোশ্চেন দিয়েছে, এটাও কিন্তু ভালো কোশ্চেন দিয়েছে। আমরা এখানে করছি এটা অ্যান্সার। এটা কত দাগ জানো, 2.8, 2.8। দেখো আর প্রপোর্শনাল টু 1/a হয় না, দেখো সমদৈর্ঘ্য বলে দিয়েছে, তার জন্য দৈর্ঘ্যের রিলেশন আমি আনছি না। দেখো না, সরু তার আছে, মোটা তার আছে, কোন তারের এটা কম হবে, দেখো তারই রোধ বেশি। সরু তারের এ কম না মোটা তারের এ কম, সরু তারের এটা কম হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কারণ ওর ব্যাসার্ধটা কম, সুতরাং এ যার কম তার রোধ বেশি। সুতরাং মোটা তারের তুলনায় সরু তারটা রোধ কি হবে বলতো, বেশি হবে। তাহলে অ্যান্সার কি হবে, এটা সরু তারটির রোধ বেশি, সরু তারের রোধ বেশি। বোঝা গেছে। আচ্ছা 2.9, 2.9টা কি হবে বলেছে, বাল্যচক্র ঘূর্ণন। আচ্ছা, ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণয় করা হয়, ফ্লেমিং এর কোন হস্ত নিয়ম, বাম হস্ত নিয়ম লিখে দিবে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, বাম হস্ত নিয়ম। ওকে, চলো 1 নম্বরের
আমাদের কমপ্লিট, 1 নম্বরের কোশ্চেন আমাদের কমপ্লিট। আচ্ছা আর একটু আছে দেখে নাও কি বলে, দেখো কোনো পরমাণুর প্রত্যাশিত ভর এবং প্রকৃত ভর। আচ্ছা প্রত্যাশিত ভর বলতে এটা নিউক্লিয়াসের ভরকে বোঝাচ্ছে। নিউক্লিয়াসের ভর আর প্রকৃত ভরের যে পার্থক্য সেটাকে কি বলা হয়, ভর ত্রুটি, ভর ত্রুটি বলে ওকে। শূন্যস্থান পূরণ করতে হবে। আচ্ছা এখানে দেখো 4টা হাইড্রোজেন আছে, কটা হাইড্রোজেন আছে, 4টা হাইড্রোজেন আছে, 4 4 মানে উপরে আমার ম্যাচ করে গেছে, নিচেও দেখো 4 আসার কথা, এখানে কিন্তু 2 এসছে, তাহলে এখানে 2 আনতে হবে। তাহলে দেখো উপরটাকে আমাকে 0 করতে হবে আর এইখানে হচ্ছে 2 করতে হবে, তাহলে এটা 1 প্লাস করলাম, আগের দিকে একটা 2 দিলাম, এইটা হচ্ছে এইখানে বসবে। ওকে, এটা একটু ম্যাথিং করতে হবে। তৃতীয়, আচ্ছা সব থেকে সোজা সোজাগুলো আগে করে নেবো আমরা। হ্যাঁ নোবেল গ্যাস বলেছে না, এখানে নোবেল গ্যাস দেখো একটাই আছে, তাহলে এটা, তাহলে 2-এরটা কত হয়ে যাবে, ডি, 2-এরটা কত হলো, ডি। আচ্ছা তৃতীয় পর্যায়ে হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল খুঁজো, বি হবে দেখো ক্লোরিন, এটা কত হয়ে গেল, বি। আচ্ছা হেমাটাইট কার সাথে লিঙ্কেড, লোহার সাথে, লোহা খুঁজো, দেখো এ আছে, দেখো আর একটা খুঁজে পাওয়ার কোনো সমস্যাই নেই, এটা অবশ্যই কি হবে, সি হবে। ক্লিয়ার, এইভাবে করবে কিন্তু ম্যাচিং গুলো অনেক সুবিধা হয়ে যাবে, সোজা হবে। পরে কোশ্চেন কি বলেছে দেখো, আচ্ছা সত্য না মিথ্যা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, হিলিয়াম এবং আর্গন কোনো অবস্থাতেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কেন করবে না, কারণ নোবেল গ্যাস তারা, তাহলে এটা কি আছে, সত্য আছে। আচ্ছা রূপার তড়িৎ লেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য যৌগটির নাম কি, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, কি বললাম, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। তারপরে কি বলছে দেখো না, ব্লিস্টার কপার বলতে, কোথায় গেল, হ্যাঁ ব্লিস্টার কপার বলতে কি বোঝো, এটা কি হবে, ব্লিস্টার কপার বলতে কি বোঝো, অশোধিত যে তামা থাকে তাকে ব্লিস্টার কপার বলে, কি বললাম, অশোধিত তামাকে। আচ্ছা সরি এটা 13-র অরটা কি বললাম, অ্যান্সারটা অপরিশোধিত বা অশোধিত বলতে পারো, অপরিশোধিত তামাকে, বাকিটা লিখে নেবে তোমরা। পরের কোশ্চেন কি বলেছে দেখো, যে পাত্রে তড়িৎ বিশ্লেষ্য করা হয় মানে 2.14 সরি, সেটাকে কি বলা হয়, ভোল্ট মিটার না ভোল্টা মিটার, ভোল্টা, বোঝা গেছে, আমাদের শর্ট কমপ্লিট। এতদূর পর্যন্ত আমাদের 36 নম্বরের টাস্ক শেষ। এরপরে আমাদের কি থাকবে বলো তো, 2 নম্বরের কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন, আর কিছু নেই। ওকে একটু ধৈর্য ধরে শুধু দেখবে, আর সরি এখনো শেষ হয়নি, আরো আছে, নাম্বারটা দেখা হয়নি, 1 মিনিট দেখো। পরে কোশ্চেন কি বলছে দেখো, নাইট্রোজেন পরীক্ষা, সরি নাইট্রোজেনের পরীক্ষাগারে প্রস্তুতি রাসায়নিক সমীকরণ লেখো। আচ্ছা প্রস্তুতি রাসায়নিক সমীকরণ লিখতে হবে। আচ্ছা এটা হচ্ছে 2.15, এটা হচ্ছে তোমার হবে NH4Cl প্লাস NaNO2, এখান থেকে নাইট্রোজেন উৎপন্ন হবে, এর সাথে আর একটা যৌগ উৎপন্ন হয়, সেটা হচ্ছে NO2, যদি বেরিয়ে যায় এটা থাকবে, একটা আসবে NaCl হবে, NaCl, আর একটা আসবে H2O, আর একটা আসবে H2O, ব্যালেন্সটা তোমরা করে নেবে, ঠিক আছে। অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড উৎপাদনে, নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়, 2.15 এর অর, এটা তোমরা বলবে কি অনুঘটক ব্যবহার করা, এটা তোমরা একটু জানাবে কমেন্ট করে। ওলিয়ামের সংকেত, সব থেকে সোজা কোশ্চেন, 2.16, ওলিয়ামের সংকেত কি, H2S2O7। আচ্ছা তারপরে দেওয়া আছে না, কি দেওয়া আছে দেখো, 2.17 CH3COOH। আচ্ছা কটা কার্বন আছে দেখো, 2টো কার্বন, তাহলে এটা মিথা তো হবে না, ইথানোয়িক অ্যাসিড হয়ে যাবে,
কি হয়ে যাবে এটা, ইথানোয়িক অ্যাসিড 2.7 গেল। আচ্ছা অর 2.7 এর অর 2.17 এর অর কি বলেছে দেখো, CH3 যৌগের অবস্থানগত গঠন লেখো, দুটি অবস্থানগত গঠন লিখতে হবে। আচ্ছা কটা কার্বন আছে দেখো, 3টে কার্বন আছে, ঠিক আছে, তাহলে 3টে কার্বন আছে আর 6টা হাইড্রোজেন আছে, তাহলে একটা গঠন, গঠন 1 হয়ে যাবে CH3 CH2, 5টা হলো 6টা করতে হবে, তাহলে CH এ ও করে দাও একটা, আর একটা গঠন করে দাও 6টা আছে, ঠিক আছে, CH3 CO CH3 করে দাও, ঠিক আছে, হয়ে গেল এটা। আচ্ছা ইথেন ইথিলিন অ্যাসিটিলিনের এদের বন্ধন ক্রম কত দাগের কোশ্চেন এটা, 2.18 এদের কোশ্চেনটা কি আছে, অ্যান্সারটা কি হবে তাহলে, এদের মধ্যে দেখো ইথেনের আগে জানতে হবে কত, ইথেনের বন্ধন দৈর্ঘ্য, ইথেন তারপরে দিয়েছে কত, সরি ইথিলিন আছে, ইথিলিন তারপরে আছে অ্যাসিটিলিন, এটা হয় 180 ডিগ্রি অ্যাসিটিলিনের। আচ্ছা ইথিলিনের হয় 120 ডিগ্রি, কত ডিগ্রি, 120 ডিগ্রি, এটা হয় 109 ডিগ্রি, সরি 109.5 ডিগ্রি হয়। তাহলে সব থেকে বেশি বন্ধন দৈর্ঘ্য কার, বেশি বলেছিল তো, হ্যাঁ, তাহলে সব থেকে বেশি বন্ধন দৈর্ঘ্য কার হবে, অ্যাসিটিলিনের, তাহলে এখানে অ্যান্সার কি হবে, অ্যাসিটিলিন। ক্লিয়ার, চলো নেক্সট পার্ট। বায়োগ্যাস কাকে বলে, এর উপাদান, আচ্ছা প্রথমে উপাদানটা বলে দিই, বায়োগ্যাসের উপাদান কি কি, একটা হচ্ছে মিথেন আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কত পার্সেন্ট মিথেন থাকে, 50 থেকে 85%, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 5 থেকে 50%। কোথায় উৎপন্ন হয়, পচা জায়গায়, মাথায় রাখবে এটা, কৃষি বর্জ্য পদার্থ, সার, পৌরসভা যেখানে ময়লা ফেলা হয়, নোংরা ফেলা হয় সেই রকম জায়গায়, তারপরে পচা জলাশয় এরকম জায়গাতে এটি উৎপন্ন হয়। এখন বায়োগ্যাসটা কি, বায়োগ্যাস হচ্ছে একটি বায়বীয় পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস যা কাঁচামাল হিসেবে মিথেন এবং কার্বন ডাই অক্সাইড থাকে, অর্থাৎ মিথেন এবং কার্বন ডাই অক্সাইডের সংমিশ্রিত যে গ্যাসটা থাকে তাকে আমরা কি বলবো, বায়োগ্যাস। ক্লিয়ার, নোট ডাউন করে নেবে, এটা খুব সুন্দর করে সাজিয়ে করে লেখা আছে। এরপর কি বলেছে দেখো, একই উষ্ণতায়, আচ্ছা এটা বানানটা ভুল আছে, হ্যাঁ এটা উষ্ণতায় হতো, বানানটা ভুল আছে, একটু দেখে নেবে। একই উষ্ণতায় 760 টর চাপে থাকা একটি 2 লিটার একটি গ্যাসের আয়তন বাড়িয়ে 600 ml, আচ্ছা 600 ml মানে হচ্ছে 6 লিটার, ঠিক আছে, 6 লিটার করা হলো। গ্যাসটির অন্তিম চাপ অ্যাটমসফিয়ার, আচ্ছা ওকে, আচ্ছা 76 সেমি পারস্পরিক চাপ মানে কত, 1 atm না, তাহলে এখানে দেখো P1 কত হলো, 1 atm, এটা মানে কত, 76 সেমি পারস্পরিক চাপ। V1 কত ছিল দেখো, 2 লিটার, V1 কত, 2 লিটার, V2টা কত আছে দেখো, 6 লিটার আছে, P2টা আমার জানা নেই, P2টা ক্যালকুলেট করতে হবে, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী কি হয় দেখো না, P2 V2 ইকুয়াল টু P1 V1, তাহলে P2 সমান কত পাবে দেখো না, P1 V1 বাই V2, তাহলে P1 এর মান কত 1, V1 এর মান কত 2, আর এটা 3, তাহলে 2/3 মানে কত, আচ্ছা 2/3 মানে সরি এটা 6 আছে, সরি 6, তাহলে এটা আসবে কত 1/3 atm। দেখো এখানে একটা আমি লিখে রেখেছিলাম তোমাদের সুবিধার ক্ষেত্রে, ঠিক আছে, 1 atm মানে 700, আচ্ছা এটা টরে আছে, দেখো টরে আছে না, 1 আমি 1 atm ধরেই করে দিচ্ছি, আর কোনো সমস্যাই নেই, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে 1/3 atm। আচ্ছা তারপরে কি বলেছে দেখো, এসটিপিতে 4 গ্রাম হাইড্রোজেন এবং, আচ্ছা আয়তন বের করতে হবে, আগে মোল সংখ্যা বের করে নাও, মোল সংখ্যা কত হবে, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে NH লিখে দিলাম, W/M হয়, W কত দিয়েছে 4, M কত, হাইড্রোজেনের ক্ষেত্রে হয় 2, তাহলে এটা আসছে কত 2 মোল। আচ্ছা 2 মোল মানে কত লিটার হয়, 2 ইন্টু 22.4। পরে দেখো N অক্সিজেন ও করলাম,
অক্সিজেনের ডাব্লিউ কত দেওয়া আছে দেখো 16, এর মাস কত 32, তাহলে এটার অ্যান্সার কত আসবে হাফ মোল। হাফ মোল মানে কত আসবে হাফ ইন্টু 22.4, এটা এসে গেল দেখো 44.8, এটা এসে গেল দেখো 11.2। তাহলে দুটোর অনুপাত চেয়েছে, দুটোর অনুপাত কত হবে তাহলে 4:1। ক্লিয়ার, পরিষ্কার? এখানে কি বলেছে দেখো, একটি পরিষ্কার রেখাচিত্র সাহায্যে তোমাকে উত্তল লেন্সের ফোকাসের সংজ্ঞা দিতে হবে। আচ্ছা, এটা এখানে করা হয়নি ফোকাসের সংজ্ঞাটা, এটা দুটো কোশ্চেন একসাথে মার্চ হয়ে গেছে, এটা আলাদা রাখা দরকার ছিল আমার। উত্তল লেন্সের ফোকাস কাকে বলবো? গেল এরকম করে। এরপর কি হবে, এই যেগুলো এইগুলো এই পাশে বেরিয়ে যাবে না? এই যে এই বিন্দুটাকে বলা হয় কি ফোকাস, এই বিন্দুটাকে কি বলা হয় ফোকাস। তাহলে ফোকাসের সংজ্ঞা কি হবে, যখন কোনো উত্তল লেন্সে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এসে আপতিত হয়, তারপর দেখো একটা বিন্দু থেকে কি হয় বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, সেই নির্দিষ্ট যে বিন্দুটা থাকে প্রধান অক্ষের উপর, সেই নির্দিষ্ট বিন্দুটাকে কি বলবো আমরা ফোকাস। ঠিক আছে, এরপর এই বছর কিন্তু এই কোশ্চেনটা আসার চান্স সব থেকে বেশি। কোন একটা বস্তুকে যদি এ পার 2f এর মধ্যে রাখা হয় উত্তল লেন্সে, তাহলে তার প্রতিবিম্বের আকার, প্রকৃতি এবং অবস্থান কি হবে সেটা দেখো, চিত্র দেওয়া আছে। এ পার 2f এর মধ্যে যদি থাকে, আঁকাটাও খুব সোজা, এরকম করবে, এ পার 2f এর মধ্যে যে কোনো জায়গায় রাখবে, এর সমান্তরালে এখানে রেখা আঁকবে, এরপর কি করবে, এটা প্রথম ফোকাস যেটা আছে সেই প্রথম ফোকাস দিয়ে যাবে, আর এইখান থেকে আরো একটা রেখা যেটা হচ্ছে প্রধান অক্ষের উপর, এটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় আলোক কেন্দ্র, এই আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, আলোক কেন্দ্র, এই আলোক কেন্দ্রের মধ্য দিয়ে পাস করবে, দুটো যেখানে মিলিত হবে সেইখানেই প্রতিবিম্বমান গঠিত হবে। আচ্ছা দেখো, বস্তুর তুলনায় প্রতিবিম্বটা অনেক কি আছে বড় আছে না, তাহলে দেখো আকারে কি আছে বড়, প্রকৃতি কি আছে বাস্তব আছে এবং উল্টো আছে। আচ্ছা, এই পাশে গঠিত হয়েছে না ওই পাশে, তাহলে বস্তু যেদিকে আছে তার বিপরীত পার্শ্বে গঠিত হবে, সে দেখো এইটাই লেখা আছে, নোট ডাউন করে নেবে এটা। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, তড়িৎ বিভব এবং তড়িৎ চালক বলের মধ্যে পার্থক্য, এইটা একটু তোমরা পড়েছো, এটা আর আমার নতুন করে বলার কিছুই নেই। এখানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন যদি হয় এই পার্টটার থেকে হতে পারে একটা শর্ট কোশ্চেন, যে পোটেনশিওমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়, পোটেনশিওমিটারের সাহায্যে তড়িৎ চালক বল পরিমাপ করা হয়, আর ভোল্ট মিটারের সাহায্যে, মাথায় রাখবে আমরা ভোল্টা মিটারও একটু আগে করলাম, ভোল্ট মিটারের সাহায্যে কি পরিমাপ করা হবে, তড়িৎ বিভব পরিমাপ করা হবে। ক্লিয়ার? চলো, ইথিনের লুইস ডট গঠন, ইথিনের সংকেত কি গো, ইথিনের সংকেত কি দেখো, মনে নেই, আমরা বের করব। ইথিনের সংকেত, ইথিন মানে কটা কার্বন দেখো, দুটো কার্বন, কটা কার্বন দুটো কার্বন, সংকেতটা আগে বের করে নেওয়া শিখে নি আমরা, ঠিক আছে। ইথিনের দুটো কার্বন হয়ে গেল। আচ্ছা, এন আছে না ইন আছে না আইন আছে, দেখো এন আছে, সরি ইন আছে, তাহলে ইন থাকলে কবন্ধন হয়, দ্বিবন্ধন হয় না, তো দ্বিবন্ধন বসাও, এ পাশে একটা হাইড্রোজেন বসে যাবে, এ পাশে একটা হাইড্রোজেন বসে যাবে, এ পাশে একটা হাইড্রোজেন বসবে, এ পাশে একটা হাইড্রোজেন বসবে, তাহলে এর সংকেত কি হলো দেখো না, C2H4। তাহলে এই গঠনটাই কিন্তু তোমাকে দেখাতে হবে, কিভাবে হয় একটু দেখে নাও। ওকে, আমরা কি করব, প্রথমে কার্বনের ইলেকট্রন বিন্যাস, কার্বন কত 6 হয়, তাহলে কার্বন 6 হলে এটা কত আসবে 2,4, আর হাইড্রোজেনের তো জানো কত হয় 1 হয়। তাহলে কটা এখানে কার্বন আছে দেখো, কার্বন আছে আমার দুটো, হাইড্রোজেন কটা আছে দেখো 4টা, তাহলে দুটো কার্বন আগে এঁকে নাও, দুটো কার্বন। আচ্ছা, দুটো কার্বনে, কার্বনের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন আছে দেখো 4টা, তাহলে 4টা ইলেকট্রন কিন্তু আমাকে দিতে হবে, দিয়ে দাও, এইখানে একটা দিয়ে দাও, এইখানে একটা দিয়ে দাও, এইখানে একটা দিয়ে দাও, এখানে 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 একটা দিয়ে দাও, হয়ে গেল। এবার হাইড্রোজেনের লাস্টে কটা আছে দেখো, একটা আছে না, তো হাইড্রোজেনকে এখানে ঢোকাও, হাইড্রোজেন একটা, হাইড্রোজেন একটা, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও, হাইড্রোজেন একটা, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও, হাইড্রোজেন একটা, তাহলে দেখো না হাইড্রোজেনের দুটো করে পূর্তি হয়ে গেল, কিন্তু যতগুলো হাইড্রোজেন ছিল প্রত্যেকের দুটো করে পূর্তি হয়ে গেছে।
একটু যদি মন দিয়ে দেখো, দেখো না এর কি 8টা হয়েছে, এর তো 8টা হয়নি, এখানে 4টা, এর 2টো, তাহলে এর 2টো নিলে 8টা হবে। কি বললাম, এর যদি 2টো নেয় তাহলে এর 8টা হবে। তাহলে এর 8টা করতে গেলে কি হবে দেখো না, 2টো 4টা 6টা, তাহলে এর কাছ থেকে 2টো কিন্তু ধার নিয়ে নিল 8টা। এও সিমিলার করবে না, এর কাছ থেকে 2টো, এর কাছ থেকে 2টো, আর নিজের 4টা, টোটাল হয়ে গেল কটা, 8টা। তাহলে দেখো সি ডবল বন্ড সি, এখানে একটা হাইড্রোজেন আসছে, এখানে একটা হাইড্রোজেন আসছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, সরি এইখানে একটা হাইড্রোজেন। বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি আছে দেখো, বলেছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের লুইস ডট গঠন। আচ্ছা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো কত হয়, 2 8 2। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো কত হয়, 2 8 7। ঠিক আছে, তাহলে এ দেখো 2টো ইলেকট্রন দেবে, কিন্তু কে গ্রহণ করবে, ক্লোরিন গ্রহণ করবে। তাহলে কেমন করে হবে দেখিয়ে দিন, একটু দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে তুমি ম্যাগনেসিয়াম এখানে দাও, তাহলে এখানে একটা ইলেকট্রন রেখে দাও, এখানে একটা ইলেকট্রন রেখে দাও, এখানে করো ক্লোরিন, এই পাশেও করো ক্লোরিন। ঠিক আছে, ক্লোরিনের কটা হবে দেখো 7টা, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 হবে। তাহলে এই যে একটা এ নিয়ে নিল, এই একটা এ নিয়ে নেবে। ক্লিয়ার? তার মানে দেখো, সরি এখানে এমজি হতো, এটা এম লেখা হয়ে গেছে, শুধু এটা এমজি হতো। তাহলে দেখো গঠনটা কিভাবে, এ যদি নিয়ে নেয় একটা, তাহলে এ সিএল মাইনাস হয়ে গেল, দেখো সিএল মাইনাস, এও দেখো কি হয়ে গেল সিএল মাইনাস, এ কি হয়ে যাবে দেখো না এমজি প্লাস। তাহলে কি হচ্ছে দেখো না এমজি প্লাস, সরি এটা +2 হয়ে যাবে, এমজি +2, কারণ কি দুটো বের করছে, প্লাস 2 ইন্টু সিএল মাইনাস, এটা নিয়ে করে কি হয়ে যাচ্ছে দেখো না এমজি সিএল2। ক্লিয়ার? পরিষ্কার? দেখো কি বলে যে কঠিন অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন। এখানে মাথায় রাখবে এই কঠিন অবস্থায় NaCl ক্রিস্টাল অর্থাৎ সলিড ভাবে থাকে, কিন্তু গলিত অবস্থায় সলিড ভাবে থাকতে পারে না, এই একটা রিজন। সেকেন্ড রিজন কি, NaCl যদি কঠিন অবস্থায় থাকে, NaCl কঠিন অবস্থায় থাকলে এটা বিয়োজিত হতে পারে না, কিন্তু NaCl যখন গলিত অবস্থায় থাকে তখন এটা হয়ে যাবে Na+ এবং Cl-। দেখো তাহলে আধানের যে আধিক্য, আয়নের যে আধিক্য, সেটা গলিত অবস্থায় পাওয়া যাচ্ছে। এই গলিত অবস্থায় যখন আধানের আধিক্য বা চার্জের আধিক্য বেড়ে যাবে, তখনই সেটা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে নেবে। সুতরাং কি কঠিন অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করতে পারবে না, কিন্তু গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। পরিষ্কার? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, হাইড্রোজেনের, আচ্ছা হাইড্রোজেন সালফাইডের গ্যাস কস্টিক সোডা দ্রবণে চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। আচ্ছা কস্টিক সোডার সংকেত কি দেখো, কস্টিক সোডার সংকেত হচ্ছে NaOH। কেস কি বলেছে, হাইড্রোজেন সালফাইড যেটা আছে H2S, সেটাকে যদি আমরা কস্টিক সোডার মধ্যে চালনা করি NaOH, তাহলে এইখান থেকে কি কি উৎপন্ন হয়, একটা হয় Na2S প্লাস হচ্ছে H2O। ব্যালেন্সটা একটু তোমরা করে নেবে। ঠিক আছে, এটাকে বলা হয় সোডিয়াম সালফাইড, এটাকে কি বলা হয় সোডিয়াম সালফাইড। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ZnSO, আচ্ছা জারণ আর বিজারণ বিক্রিয়া দেখাতে হবে। এটা তোমরা দেখবে, এটা আমি আলাদাভাবে আর একটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে CuSO4 আছে না, CuSO4, SO4টাকে যদি বের করে দেই, তাহলে Cu+2 তে কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো ওটা Zn প্লাস Cu+2, এখান থেকে দেখো আসবে Zn+2 প্লাস Cu। তাহলে দেখো এইখান থেকে এটা হচ্ছে, এইখান থেকে এটা যদি হয়, মন দিয়ে এই জায়গাটা দেখবে, হ্যাঁ এইখান থেকে যদি এটা হয় কি করে হচ্ছে মন দিয়ে দেখবে, এটা Zn+2 হচ্ছে, মানে এ কি করছে বর্জন করে দিচ্ছে, -2e, এখান থেকে কনভার্ট হয়ে হচ্ছে Zn+2। অন্যদিকে দেখো Cu+2 দুটো ইলেকট্রন গ্রহণ করে কিসে কনভার্ট হচ্ছে Cu তে। তার মানে দেখো Zn এর কি
ঘটছে। জেডএন হচ্ছে এখানে বিজারক হিসেবে কাজ করে দিচ্ছে, আর এইখানে সিইউটা কি হিসেবে কাজ করছে দেখো, জারক হিসেবে কাজ করে দিচ্ছে। ঠিক আছে, এটা পুরোটা করে নেবে, জারক পদার্থ বিজারক পদার্থ। আচ্ছা, অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষাকারী ধাতু বলা হয় কেন? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু অড টাইপের কোশ্চেন। কেন বলা হয় এখানে একটা মাথায় রাখবে, অ্যালুমিনা বলে একটা স্তর, এই স্তরটা যখনই অ্যালুমিনিয়ামের উপরে কিছু ক্ষতিগ্রস্ত হয় বা কোনো বিক্রিয়া ঘটে, তখন এই অ্যালুমিনা উৎপন্ন হয়, যাতে এটা একটা স্তরের মতো তখন কাজ করে দেয়, তখন আর বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে না। এই কারণে কি করা হয়, মানে এই কারণেই অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষাকারী ধাতু বলা হয়। কি লেখা আছে একটু পড়ে নাও। অ্যালুমিনিয়াম ধাতু পৃষ্ঠে সাথে বাতাসের উপস্থিত অক্সিজেন দুটোই প্রতিক্রিয়া করে একটি পাতলা এবং দৃঢ় ঘন অ্যালুমিনা গঠন করে। এটা স্তরের মতো, যেমন দুধে যেমন স্তর হয় না, সেরকম স্তরের মতো একটা আস্তরণ ফেলে দেয়। এই অ্যালুমিনা স্তরটা ধাতুকে আরো অক্সিজেন এবং আর্দ্র থেকে রক্ষা করে, ফলে ধাতু ক্ষয়প্রাপ্ত হয় না। বললাম না একটু আগে যেটা, সেটাই এখানে লেখা আছে। এরপরে কোশ্চেন কি বলেছে দেখো, রূপান্তর করো ইথানল থেকে ইথেন। দেখো এখানে মাথায় রাখবে ইথানলের সংকেত কি, ইথানলের সংকেত কি, CH3CH2OH। এখান থেকে আমাকে বের করতে হবে কি, C2H4। দেখো এইখান থেকে যদি আমি জল বের করে দিই, দেখো এখানে 4টা হাইড্রোজেন আছে, এইখানে কটা হাইড্রোজেন আছে, 6টা হাইড্রোজেন আছে। তাহলে এইখান থেকে যদি আমি হাইড্রোজেন কটা হাইড্রোজেন, 2টো হাইড্রোজেন আর একটা জল, এই দুটো জলকে যদি আমি বের করে দিই, এখান থেকে জল আমি বের করে দিলাম, জল বের করে দিলে দেখো এটা হবে। জল বের করানোর জন্য আমি কি দিলাম এখানে, মনে রাখবে H2SO4 170 ডিগ্রি টেম্পারেচার। এইভাবে এই লজিক নিয়ে এগুলোকে মনে রাখার চেষ্টা করবে। তারপরটা কি আছে দেখো, সোডিয়াম বাইকার্বনেটের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে, রাসায়নিক সমীকরণ সহ লেখো। এটাও তোমাদের বইয়ের কোশ্চেন। অ্যাসিটিক অ্যাসিড আছে, সোডিয়াম বাইকার্বনেট আছে, এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলো তো, সোডিয়াম অ্যাসিটেট আর জল আর কার্বন ডাই অক্সাইড। সুন্দর করে গুছিয়ে লেখা আছে, লিখে নেবে এগুলো। আচ্ছা, আদর্শ গ্যাস কাকে বলে? আচ্ছা, আদর্শ গ্যাস কাকে বলে বলো তো? যে সমস্ত গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে, তো ওটাই লিখবে। তাহলে যে সমস্ত গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে তাদেরকে কি বলবো আমরা, আদর্শ গ্যাস। ঠিক আছে, এরপর কি বলেছে দেখো, মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে আর এর একক বের করতে হবে। খুবই সুন্দর দিয়েছে ওটা কোশ্চেনটা, এটা সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। দেখো পিভি ইকুয়াল টু আমরা কি জানি, এন আর টি। তাহলে আর সমান কত হবে দেখো না, পিভি বাই আর টি। একটু আগে দেখো একটা জিনিস করলাম না, পিভির একক কার সাথে সমান বলেছিলাম, কার্যের সাথে। তাহলে এর মাত্রাও কার সাথে সমান হবে, কার্যের সাথে। তাহলে আর এর মাত্রা যদি আমরা বের করি, তাহলে উপরে কার মাত্রা আসবে, কার্যের, mL²T⁻²2। আর এর এটা আর হবে না, এটা এন হবে, এন মানে মোল বোঝায়। তাহলে মোল ইন্টু টিটা টেম্পারেচার, তাহলে থিটা। তাহলে অ্যান্সার কি হবে দেখো না, mL²T⁻²2 মোল টু দি পাওয়ার -1 থিটা টু দি পাওয়ার -1। এখান থেকে এককটা বের করতে হবে। এই টোটালটার একক কি, কার্য মানে জুল। তাহলে অ্যান্সার হলো প্রথমে জুল ইন্টু মোল ইনভার্স কেলভিন ইনভার্স, হয়ে গেল একক। এইভাবে কিন্তু তোমাকে দেখাতে হবে। দেখো 4.2টা কি বলছে, একটা রিঅ্যাকশন তোমাকে দিয়ে দিচ্ছে, বলছে 60 গ্রাম নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে এসটিপিতে কত আয়তন অক্সিজেনের প্রয়োজন, একই প্রক্রিয়ায় কত পরিমাণ অ্যামোনিয়ার প্রয়োজন হয়। খুবই সুন্দর কোশ্চেন এবং সোজা কোশ্চেন, মাথায় রাখবে এটা। ঠিক আছে, এরকম কোশ্চেনগুলোর আগে টোটাল ভরটা তুমি এখানে ইকুয়েশনের নিচে লিখে নেবে। দেখো অ্যামোনিয়ার কথা উল্লেখ আছে, অ্যামোনিয়ার করছি। অ্যামোনিয়ার নাইট্রোজেন 14, হাইড্রোজেন 1, তাহলে 14 প্লাস 1 ইন্টু 3 মানে হচ্ছে 17, 17 ইন্টু 4, এটা তাহলে কত হলো, 4 ইন্টু 17। দেখো অক্সিজেনের কত, 32 ইন্টু 5 মানে কত হয়ে গেল দেখো 160। এটার কত দেখো 4 ইন্টু NO মানে 30, এটার হয়ে গেল কত 120। এটা আমাকে বলেনি, আমি বের করব না। ঠিক আছে,
বলছে 60 গ্রাম। আচ্ছা আয়তন চেয়েছে না, তাহলে অক্সিজেনের আগে এটার আয়তন তুমি বের করে, সরি এটার আগে আয়তন বের করে নাও। তাহলে দেখো আয়তন কত হবে, এন সমান কত হবে, তাহলে আগে সেটা বের করে নাও বা ডিরেক্ট আয়তনটাই বের করে নাও। আয়তন, আয়তন কার আয়তন বের করছো বলো তো, অক্সিজেনের। কত হবে 22.4 ইন্টু মূল সংখ্যা বের করতে হবে না, ডাব্লিউ বাই এম। ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে কোথায় গেল, এই যে 160 ডিভাইডেড বাই 32। তাহলে মূল সংখ্যা কত হলো দেখো 5। তাহলে 5 ইন্টু, এটা করে রেখে দাও, গুণ করার দরকার নেই, কাটাকুটি হয়ে যাবে। ঠিক আছে, এটা মূল সংখ্যা বেরিয়ে গেল। এর পরের স্টেপটা দেখো, এর পরের স্টেপটা দেখো। গ্রাম 60 120, দেখো 120 গ্রাম এনও পাওয়া যায়, পাওয়া যায় কত গ্রাম থেকে, কত গ্রাম, আচ্ছা কত লিটার অক্সিজেন থেকে, দেখো 22.4 ইন্টু 5, 22.4 ইন্টু 5 লিটার অক্সিজেন থেকে। ঠিক আছে, তাহলে দেখুন 1 গ্রাম পাওয়া যাবে কত, 22.4 ইন্টু 5 বাই 120। ওখানে কত আছে দেখো 60, তাহলে 60 গ্রাম পাওয়া যাবে কত, 22.4 ইন্টু 5 বাই 120 ইন্টু 60। 6 দুগুণে 12, 2 কেটে দিলে এটা 11.2 আসছে, দেখো 11.2 ইন্টু 5 55 আর একে 56, তাহলে 56 গ্রাম। একটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা গ্রাম হবে না, সরি লিটার, লিটার। আচ্ছা সেকেন্ড, সেকেন্ড আনসার কি করব দেখো, সেকেন্ডে কি বলেছে, বলছে একই পরিমাণ, সরি একই প্রক্রিয়াতে কত পরিমাণ অ্যামোনিয়ার প্রয়োজন হবে। রিভার্স ক্যালকুলেশন এটাও, এত গ্রামের জন্য আমার কত গ্রাম লাগছে, এত গ্রাম, তাহলে ওটাই লেখো 120 গ্রাম NH, সরি NO, NO পাওয়া যায় কত গ্রাম থেকে, 4 ইন্টু 17 গ্রাম NH3 থেকে। তাহলে দেখো না 1 গ্রাম পাওয়া যাবে কত, 4 ইন্টু 17 বাই 120, আর এখানে আছে 60 গ্রাম, তাহলে 4 ইন্টু 17 বাই 120 ইন্টু 60, 60 দুগুণে 2 দুগুণে, তাহলে অ্যান্সার আসবে কত 34 গ্রাম। বোঝা গেছে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, উচ্চ উষ্ণতায় এল দ্বারা Fe2 কে বিজারিত করে, আচ্ছা বিজারিত করে এত গ্রাম, আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই, আগে মোল সংখ্যা বের করে নাও। কার মোল সংখ্যা বের করবে বলো তো, এফির মোল সংখ্যা আগে বের করে নাও। ঠিক আছে, আচ্ছা আমরা সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার আগে করছি। দেখো কেসটা একটু যদি দেখো, এখানে দেখো 2 মোল এল লাগলে এখানেও দেখো 2 মোল এফি লাগছে, তাহলে এফিটা যত পরিমাণ লাগবে এলটাও সেম পরিমাণে লাগবে। তাহলে আমরা এফির মোল সংখ্যাটা বের করে নাও। এফির দেখো সেখানে টোটাল মাস কত আছে, দেখো মোল সংখ্যা কার, এফি, ডাব্লিউ কত আছে দেখো 558 ডিভাইডেড বাই 55.8, পয়েন্টটা উঠালে এখানে একটা 10 আসবে, এটা কেটে দাও, তাহলে অ্যান্সার হয়ে গেল কত 10 মোল। তাহলে এটারও অ্যান্সার কত পাবে তুমি, 10 মোল। ঠিক আছে, একটা চলে গেল এটা সেকেন্ড পার্টের। আচ্ছা এর পরের পার্টে কি বলেছে দেখো না, কত গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন হবে, কত গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন হবে। তাহলে দেখো না 2 ইন্টু এফি, 2 ইন্টু এফি, এফি কত 55.8 গ্রাম এফি পাওয়া যায়, পাওয়া যায় কত গ্রাম এল থেকে, 2 ইন্টু 27 গ্রাম। তাহলে একে কত পাবো আর 500 অততে কত পাবো, তাহলে 5 5 8 গ্রাম থেকে পাওয়া যায় কত হবে দেখো না, 2 ইন্টু 27 ডিভাইডেড বাই 5.5.8 ইন্টু 5.5.8, এটা ক্যালকুলেশন করলে কত পাবে, আচ্ছা এখানে একটা 2 হবে, ক্যালকুলেশন করলে এটা দেখবে আসবে 270। দেখো এটা কেটে গেলে উপরে একটা 10 থাকছে, 2 2 কেটে যাচ্ছে, 270 গ্রাম। তাহলে এটা হয়ে গেল আর একটা অ্যান্সার। ক্লিয়ার।
চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলেছে নেক্সট কোশ্চেন, বলেছে কি তরলের প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। দেখো এই সংজ্ঞা দুটো একদম সেম টু সেম, একটা জায়গায় চেঞ্জ হয়, এক জায়গায় ঢোকে তোমার প্রকৃত প্রসারণ আর এক জায়গায় ঢোকে আপাত প্রসারণ। উপরের সংজ্ঞাটা যদি দেখো, উপরের সংজ্ঞাটাই দেখো, এখানে আছে প্রকৃত প্রসারণ, জাস্ট সেম টু সেম, জাস্ট এখানে ঢুকে যাবে আপাত প্রসারণ। আর এখানে দুটো স্পেলিং মিস্টেক আছে, এটা উষ্ণতা হতো, এটাও উষ্ণতা হতো, এটা একটু তোমরা দেখে নেবে। সংজ্ঞাটা কি তাহলে, কোন তরলের একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে বলবো আমরা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আর এর জায়গায় যদি তুমি আপাত লিখে দাও তাহলে সেটা হয়ে যাবে আপাত প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা উহাদের মধ্যে সম্পর্ক আছে, সম্পর্কটা কি জানো, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক, পাত্রের প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে শীতকালে কাঠ অপেক্ষা লোহা বেশি ঠান্ডা বলে মনে হয় কেন? এটা স্বাভাবিক ব্যাপার, দেখো লোহা হচ্ছে ধাতব পদার্থ, সে তাপ এবং তড়িতের সুপরিবাহী পদার্থ, কিন্তু কাঠ কি ধাতব পদার্থ? কাঠ অধাতব পদার্থ, তাপ আর তড়িতের কুপরিবাহী পদার্থ। শীতকালে দেখো আমাদের পরিবেশের যে ওয়েদার থাকে সেটা শীতল থাকে, মানে শীতকালে ঠান্ডা থাকে, তাহলে সেখানে যে তাপটা কে নিতে পারবে, কে পরিবহন ঘটাতে পারবে? দুটোর মধ্যে লোহা, কিন্তু কাঠ কি পারবে? কাঠ পারবে না, তাই লোহার মধ্যে তাপের আদান প্রদানটা ঘটে। সুতরাং শীতকালে লোহা বেশি পরিমাণ তাপ শোষণ করবে পরিবেশ থেকে, ঠান্ডা যে তাপটা থাকে সেটা, কিন্তু কাঠ শোষণ করতে পারবে না। তাই শীতকালে আমাদেরকে লোহার চেয়ার বেশি ঠান্ডা বলে মনে হয়, এটা চেয়ার দিয়েও তোমাকে দিতে পারে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? এটার মান হয় 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ক্লিয়ার? দেখো এখানে গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? মাথায় রাখবে গাড়ির হেডলাইটে অধিবৃত্তাকার দর্পণ ব্যবহার করা হয়। এই যে দেখা অধিবৃত্তীয় বা অধিবৃত্তাকার দর্পণ ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? কেনর কারণ একটাই, এখানে যে ফিলামেন্টটা ব্যবহার করা হয় না, ফিলামেন্টটা কি হয়, এই যে দেখো এখানে লেখা আছে, ফোকাসে বাল্বের ফিলামেন্টটিকে রাখলে ফিলামেন্টটি থেকে নির্গত আলো দর্পণে প্রতিফলিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে নির্গত হয় এবং অনেক দূর পর্যন্ত কি হয়, যেতে পারে। এই পাশে দেখো অনেকটা বর্ধিত হতে পারবে, তার জন্য অধিবৃত্তাকার দর্পণ ব্যবহার করা হয়। কেউ যদি এটা লেখে অধিবৃত্তাকার না লেখে যদি অবতল লেখে তাও কিন্তু ঠিক, তাও ঠিক, মাথায় রাখবে এটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখ, আচ্ছা ওইখানে আর একটা ছিল, মিস্টেক হয়ে যাচ্ছে। দেখো আপতিত আলোকরশ্মির ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রয়োগ করা যায় না কেন? আচ্ছা সরি, লম্বভাবে আপতনের ক্ষেত্রে। এই কোশ্চেনটার অ্যান্সার এইখানে, মিউ সমান কি হয় দেখো না, সাইন আই বাই সাইন আর, দেখো আই আর আর এর মান দুটোই তো 90, সরি দুটোই 0, লম্বভাবে আপতন হলে আই এর মানও 0 পাবে, আর এর মানও কত পাবে? 0 পাবে। তাহলে 0/0 ফর্ম করলে সেটা ইনফিনিটি হবে, সুতরাং স্নেলের সূত্রটি প্রযোজ্য হবে না। ক্লিয়ার? এরপরে কি বলেছে দেখো না, পরম প্রতিসরাঙ্ক মিউ দিয়ে দিছে, বায়ু ও এর মধ্যে আলোক রশ্মি এতক্ষণে আপতিত হলে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণের পর চ্যুতিকোণ কত হবে? আচ্ছা প্রতিসরাঙ্ক কত দিয়েছে দেখো না, মিউ সমান √2, স্নেলের সূত্রানুযায়ী মিউ ইকুয়াল টু কত হয় বলতো, সাইন আই বাই সাইন আর। তাহলে দেখো সাইন আই এর মান কত হবে, আপতন কোণের মান কত দিচ্ছে 45, তাহলে এখানে বসাও √2 ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন আর। তাহলে দেখো সাইন আর ইকুয়াল টু আসবে, এটার মান 1/√2, এখানে √2 মানে আসবে কত, হাফ। তাহলে হাফ কত ডিগ্রির মানে হয়, 30 ডিগ্রির মানে 30 ডিগ্রি। তাহলে চ্যুতি কত হবে, চ্যুতি কত হবে, আই মাইনাস আর, আই এর মান কত 45 মাইনাস 30,
তাহলে অ্যান্সার আসবে কত 50 ডিগ্রি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কাঁচ এবং জলের প্রতিসরাঙ্ক দিয়ে দিচ্ছে, কাঁচে বেগ এত হলে জলে বেগ কত হবে। ওকে, খুব সোজা কোশ্চেন, মিউ ইকুয়াল টু সি বাই ভি। প্রথমে কাঁচ আছে তার জন্য এটা জি জি করে দিলাম, আর একটা ইকুয়েশন লিখলাম মিউ ডাব্লিউ ইকুয়াল টু সি বাই ভি ডাব্লিউ। দুটোকে রেশিও করো, দুটোর রেশিও মানে অনুপাত করব, অনুপাত করো। তাহলে মিউ জি বাই মিউ ডাব্লিউ ইকুয়াল টু কত আসবে দেখো না, সিসি কেটে যাবে, তাহলে এটা আসবে দেখো ভি ডাব্লিউ বাই ভি জি আসবে। এরপর মান বসিয়ে প্লেন ক্যালকুলেশন হবে। কার বের করতে হবে দেখো, জলে আলোর বেগ বের করতে হবে, মানে ভি ডাব্লিউটা বের করতে হবে। তাহলে ভি ডাব্লিউ সমান আসবে দেখো মিউ জি বাই মিউ ডাব্লিউ ইন্টু ভি জি। তাহলে দেখো মিউ জির মান কত, গ্লাসের মান কত দিয়েছে দেখো 1.5। দেখো এই 1.5 কে না আমি 3/2 লিখতে পারি, আর 1.33 যেটা এটাকে 1/3 লিখতে পারি, সরি 4/3 লিখতে পারি, 4/3 লেখা যায়। তাহলে মিউ জি মানে কত 3/2, তাহলে 3/2 ইন্টু ভিজি, ভিজি কত দেওয়া আছে দেখো 2 ইন্টু 10⁻18 ইন্টু এটা নিচে আছে মানে ঘুরে যাবে না, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 3/4 আসবে। দেখো 2 2 কেটে গেল, তাহলে 3 3 9, তাহলে 9/4 ইন্টু 10⁻18, এটা অ্যান্সার এসে যাবে। তাহলে হচ্ছে 4 1 4 4 2 8, 2.25 ইন্টু 10⁻18। ক্লিয়ার? 2.25 ইন্টু 10⁻18, ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড। পরিষ্কার, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, জুলের সূত্র, এটা তোমাদের বইই আছে, এটা নতুন করে বলার কিছু নেই, এখানে নোটটা দেওয়া আছে দেখে নেবে, এটা আমি আর কিছু বলছি না। আচ্ছা, এখানে আর একটা অঙ্ক দিয়েছে, দেখো অঙ্কটা দেখো কি বলেছে। বলছে একটা হিটার আছে, রেটিং দেওয়া আছে অত, যদি হিটারটিকে অত ভোল্টে মেইনের সাথে যুক্ত করা হয় তবে, আচ্ছা হিটারে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা কিছু না, একদম এক এক করে করবো, 1 নাম্বার কোশ্চেন এটার অ্যান্সার করছি, ঠিক আছে? এটার অ্যান্সার পি সমান হয় আমার আই ইন্টু ভি, তাহলে আই সমান কত হবে বলো তো, পি বাই ভি। পি এর মান কত দিয়েছে দেখো 1500, ভি এর মান কত দিয়েছে 250, তাহলে অ্যান্সার কত আসবে দেখো 6 অ্যাম্পিয়ার। একটা অ্যান্সার বেরিয়ে গেল, তাহলে এর অ্যান্সার কত হলো 6 অ্যাম্পিয়ার। আচ্ছা 50 ঘন্টা যদি হিটারটা ব্যয়িত হয় তো তড়িৎ শক্তি কত হবে? তড়িৎ শক্তি বিওটি, বিওটির ফর্মুলা কি ছিল মনে করো না, বিওটির ফর্মুলা কি ছিল একটু মনে করো, মনে করো ওয়াট ইন্টু আওয়ার ডিভাইডেড বাই 1000, তাহলে ওয়াট ইন্টু আওয়ার ডিভাইডেড বাই 1000, তাহলে কত আসবে দেখো না 1500 ওয়াট 50 ঘন্টা হিটারটি, ইন্টু আওয়ার কত আছে দেখো না 50 ঘন্টা ডিভাইডেড বাই 1000, 1 2 1 2 1 2 15 5 75, তাহলে 75 ইউনিট কি হবে শক্তি ব্যয়িত হবে, ঠিক আছে? 75 ইউনিট শক্তি কি হবে ব্যয়িত হবে। এরপর কি বলছে দেখো না, 1 বিওটি ইউনিট তড়িৎ শক্তির, এটা শক্তির হতো, তড়িৎ শক্তি খরচে 7 টাকা হিসেবে 50 ঘন্টা চললে, আচ্ছা ঠিক আছে 7 টাকা হিসেবে 50 ঘন্টা হিটারটি কত টাকা খরচ করবে সেটা জানতে চাইছে, কিছু নাই, অতএব খরচ কত হবে, খরচ কত হবে 75 ইন্টু 7, 7 5 35 5, হাতে থাকে 3, 7 7 49, 50 51 52, এত টাকা। বোঝা গেছে? ক্লিয়ার? পরে কোশ্চেন বলছে সমান ব্যাসার্ধের, আচ্ছা সমান দৈর্ঘ্যের দুটি ধাতব তার এ এবং বি একই পদার্থ দিয়ে গঠিত, আচ্ছা ঠিক আছে, একটার আচ্ছা এ তারটির ব্যাসার্ধ বি তারের ব্যাসার্ধের দ্বিগুণ। ওকে, কোনো চাপ নেই, কোনো সমস্যা নেই, আরামসে করব আমরা। এই পাশে করব এর পার্ট, এই পাশে করব বি এর পার্ট, এর L1 L, এর L2 L, এর R1 যদি R হয়, এইখানে লাইনটা একটু মন দিয়ে পড়ো, এ তারটির ব্যাসার্ধ বি তারের ব্যাসার্ধের দ্বিগুণ, মানে দেখো না
আর 2টা যদি আমার আর হয় এটা কত হবে 2r। ক্লিয়ার? এরপর রোধ বের করতে হবে, এরপর রোধ বের করবো। আর সমান কি হয় r1 বাই r2 করে দাও, রো এল বাই এ, তাহলে এটা কত আসবে দেখো না, L1 বাই A1 ইন্টু A2 বাই L2 আসবে এটা। তাহলে দেখো R1 বাই R2 করো, রোধের অনুপাতেই গিয়েছে তো, ঠিক আছে। তাহলে L1 L2 কি সমান তো, কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত A2 বাই A1। A2 মানে কত দেখো পাই ইন্টু R2 স্কোয়ার বাই পাই ইন্টু R1 এর স্কোয়ার, পাই পাই কেটে দাও, তাহলে R2 মানে R, তাহলে R স্কোয়ার বাই 4, R স্কোয়ার আর স্কোয়ার কেটে যাবে 1/4, তাহলে অ্যান্সার কি আসবে দেখো R1 ইস টু R2 ইকুয়াল টু 1:4। ক্লিয়ার? পরিষ্কার? আচ্ছা, তেজস্ক্রিয় ঘটনা একটা নিউক্লিয় ঘটনা, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। দেখো ইলেকট্রনের পরিবর্তন যদি ঘটে, কি বললাম, ইলেকট্রনের সংখ্যার যদি কোনো পরমাণুতে পরিবর্তন ঘটে তাহলে তার কিন্তু রাসায়নিক ধর্মের কোনোরূপ পরিবর্তন ঘটে না যতক্ষণ পর্যন্ত না তার প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটছে। প্রোটন সংখ্যা কোথায় থাকে, পরমাণু নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের পরিবর্তন ঘটা মানেই সেই ক্ষেত্রে কি হবে, মৌলটা অপর কোনো মৌলতে ট্রান্সফার হয়ে যাবে বা পর্যন্ত হয়ে যাবে। এই জন্য তেজস্ক্রিয় ঘটনা একটা নিউক্লিয় ঘটনা, এখানে নোটটা দেওয়া আছে দেখে নেবে। এখানে আর একটা রিঅ্যাকশন বলেছে ইউরেনিয়ামের নিউক্লিয়াসের বিভাজনের সমীকরণ, এটা কিন্তু পরীক্ষায় পড়ে খুব, এটা ভালো করে একটু পড়ে রাখবে এটা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এরপরে একটা কোশ্চেন দিয়েছে দেখো, এ বি সি তিনটি মৌল পরমাণু যথাক্রম দিয়ে দিয়েছে, ঠিক আছে নাও করো, কোনো অসুবিধা নেই। দেখো এ মৌল দেওয়া আছে, এর পারমাণবিক ক্রমাঙ্ক কত আছে দেখো 9, বি মৌল দেওয়া আছে পারমাণবিক ক্রমাঙ্ক কত 13, সি মৌল দেওয়া আছে পারমাণবিক ক্রমাঙ্ক কত 17। ওকে, এরপর কি বলছে এর অবস্থান, আচ্ছা এদের তুমি ইলেকট্রন বিন্যাস করে দাও, এটা কত হবে 2 7, এটা কত হবে দেখো না 2 8 3, এটা কত হবে দেখো না 2 8 7, ঠিক আছে। তার মানে দেখো অবস্থান বের করতে হবে, এর অবস্থান কত হবে দেখো না, যতগুলো ইলেকট্রনের বিন্যাস হবে সেটা তোমার হচ্ছে পর্যায়টাকে ইন্ডিকেট করে। তাহলে দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়, এটাও তৃতীয় পর্যায়, তাহলে এটা দ্বিতীয় পর্যায়ে এলো। এটা কত পর্যায় হবে, এটা তৃতীয় পর্যায়, এটাও কি হবে তৃতীয় পর্যায়। এখন এর পরের পার্টটা দেখবে, 7 আছে না, এই 7 যদি থাকে এর সাথে 10 যোগ করতে হয়, তার মানে 17, তাহলে এটা আধুনিক পর্যায় সারণী যদি ধরো 17 নাম্বার শ্রেণীতে থাকবে, 17 নাম্বার শ্রেণী। এটাও কি হবে 13 নাম্বার শ্রেণী, এটা কি হবে 17 নাম্বার শ্রেণী, ঠিক আছে, ক্লিয়ার? এর পরের পার্ট দেখো, এদের মধ্যে সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল এবং তড়িৎ ঋণাত্মক মৌল, আচ্ছা ক্লোরিন ফ্লুরিন ব্রোমিন আয়োডিন, এটা মনে আছে, যত তুমি উপর দিকে থাকবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি, যত তুমি নিচের দিকে যাবে তার তড়িৎ ঋণাত্মকতা তত কম। তাহলে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি কার হবে দেখো 17 নাম্বার পর্যায়তে আছে, তাহলে কে উপরে আছে, এ উপরে আছে, তাহলে এর তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, তাহলে এর তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। আচ্ছা সব থেকে কম তাহলে কার হবে দেখো, এই দুটো একই পর্যায়ে আছে না, একই পর্যায়ে আছে, দেখো একই শ্রেণীটা আলাদা, এই দুটো দেখো একই পর্যায়ে আছে কিন্তু শ্রেণীটা আলাদা। মাথায় রাখবে এই বরাবর যদি যাওয়া যায় তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, এই বরাবর যদি যাওয়া যায় তড়িৎ ঋণাত্মকতা কমে। আমার পর্যায় সেম কিন্তু শ্রেণীটা দেখো একটা কত আছে 13 আছে, একটা 17 নাম্বার আছে। তাহলে কি হচ্ছে দেখো, যত আমি এই পাশে যাবো, মাথায় রাখবে যত তাহলে এই পাশে যাবো তত তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, তত কি হবে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, আবার যত আমি নিচের দিকে আসবো তত তড়িৎ ধনাত্মকতা বাড়বে। এখন কেসটা দেখো, এটাও 3 নম্বরে আছে, এটাও 3 নম্বরে আছে, এটা 13তে আছে, এটা 17তে আছে, তার মানে দেখো আমার এটা কনস্ট্যান্ট, তাহলে 13 যদি এখানে থাকে 17 যদি এখানে থাকে, আমি যদি এই পাশে চলে যাই তার মানে এই পাশে চলে গেলে তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাচ্ছে, তার মানে 13তে যে আছে তার তড়িৎ ঋণাত্মকতা কম, অর্থাৎ সেটা তত বেশি তড়িৎ ধনাত্মকতা। তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো বি, তাহলে বি এর তড়িৎ
ধনাত্মকতা সব থেকে বেশি। ক্লিয়ার? পরিষ্কার? চলো নেক্সট কোশ্চেন। এবিসি ডোবেরিয়ানের আচ্ছা সূত্র মেনে চলছে। আচ্ছা ডোবেরিয়ানের সূত্র মানে সেই গড়ের মানটা মনে আছে, প্রথমটা তৃতীয়টার গড় মিডিলটার সাথে সমান হবে। এখন এখানে কি বলেছে দেখুন, এ আর সি এর, আচ্ছা তাহলে বি এরটা তো পেয়ে যাবো। আচ্ছা বি এরটাই চেয়েছে, তাহলে বি সমান কত করা যাবে দেখো না, 39 + 7/2, এটা হয়ে যাবে দেখো 46/2, তাহলে অ্যান্সার আসবে কত 23। পেয়ে গেলাম একটা। আচ্ছা 13 নাম্বার শ্রেণীতে এম একটি মৌল, এর ক্লোরাইডের সম্ভাব্য সংকেত। আচ্ছা 13 নাম্বার শ্রেণীতে যদি থাকে তার যোজ্যতা কত হয় বলো তো, 3 হয়, তাহলে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হয়ে যাবে তাহলে MCl3। বোঝা গেছে? আচ্ছা তড়িৎ লেপন কাকে বলে এটা জানো? অধিক সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর যে লেপনটা দেওয়া হয় বা যে স্তরটা ফেলা হয় যাতে ধাতুটি সুরক্ষিত থাকে তাকে আমরা কি বলবো, তড়িৎ লেপন। অ্যানোড বান্ডও জানো কি, কপারের পরিশোধনের সময় কি হয়, কিছু মূল্যবান ধাতু যেমন কি কি AU AG PT এরা কি হয় অ্যানোডের নিচে কাদার মতো জমা হতে থাকে, একেই আমরা কি বলবো বলো তো, অ্যানোড মাড বা কাদা। কি কি ধাতু থাকে এগুলো মনে রাখবে, গোল্ড থাকে, সিলভার থাকে, প্লাটিনাম থাকে, এগুলো কিন্তু খুব মূল্যবান ধাতু। চলো নেক্সট কোশ্চেন। এরপর কি বলেছে দেখো, এ পর্যায় সারণী তৃতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করছে, তৃতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করছে একটি কঠিন ধাতু যা উত্তপ্ত অবস্থায় নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে বি, আচ্ছা কঠিন যৌগ বি তৈরি করে, বি কে গরম জলের সাথে, আচ্ছা একটু আমরা লিখে করি, ঠিক আছে। এটা হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে বি একটা যৌগ গঠন করছে, কঠিন যৌগ, এটা আবার এটাও সলিড। এটা কি বলেছে, এ কিছু বলেছে, এটা হচ্ছে ধাতু, ঠিক আছে। বি গরম জলের সাথে বিক্রিয়া করে, মানে জলের সাথে বিক্রিয়া করে ঝাঁঝালো গ্যাস, মানে মাথায় রাখবে এটা অ্যামোনিয়া হচ্ছে, ঝাঁঝালো গ্যাস মানে কি হচ্ছে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করছে। তার মানে দেখো আমরা সিটা খুঁজে পেয়ে গেছি, তাহলে সি সমান কত হলো, সি এটা কি হয়ে যাবে বলো তো, NH3, তাহলে সি হয়ে গেল কি আমার NH3, সি হয়ে গেল আমার NH3, ঠিক আছে। আচ্ছা নাইট্রোজেন, আচ্ছা জলের সাথে NH3 এটা যদি বিক্রিয়া করে কি উৎপন্ন হবে সেটা আগে দেখতে হবে। আচ্ছা এটাকে তৃতীয় পর্যায় মানে হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে, তৃতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেণী মানে হচ্ছে 2 8, দ্বিতীয় শ্রেণী মানে 2, মানে টোটাল আসছে 12 কার দেখো না ম্যাগনেসিয়ামের হয় না, তাহলে এ মৌলটা হয়ে যাবে কি ম্যাগনেসিয়াম, তাহলে তুমি এখানে ম্যাগনেসিয়াম বসিয়ে দাও, এখানে Mg বসিয়ে দাও, তাহলে দেখো এটাও আমরা খুঁজে পেয়ে গেছি। এরপর আমাকে খুঁজে বের করতে হবে শুধু বিটা, বি কি হবে, আচ্ছা বিটা তাহলে ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় সেটা তোমাকে একটু লিখতে হবে। তাহলে এটার বিক্রিয়ায় উৎপন্ন হবে তোমার এটা Mg3N2, এটা সলিড কিন্তু, ঠিক আছে। তাহলে বিটা হয়ে গেল কি আমার Mg3N2, তাহলে সি পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম। ABC কে শনাক্ত করো, সমীকরণগুলি দাও। আচ্ছা সমীকরণগুলো লিখতে হবে তাহলে, আর কিচ্ছু না। আচ্ছা সমীকরণটা নিচে লিখে দিচ্ছি, দেখো সমীকরণটা তাহলে কি হলো, দেখো ম্যাগনেসিয়াম হলো Mg+N2, এখান থেকে কি উৎপন্ন হচ্ছে দেখো Mg3N2 একটা পাওয়া গেল। আর একটা কি হবে দেখো, আচ্ছা এটার সাথেই বলে দিচ্ছে, এখানে আমি জল যদি দিয়ে দিই অর্থাৎ কি গরম জল, যেটা বলেছিল আর কি, ওই যে গরম জলের সঙ্গে বিক্রিয়া করলে, এটা গরম জলের সঙ্গে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে দেখো MgOH এর হোল টু প্লাস অ্যামোনিয়া, এটা আচ্ছা ব্যালেন্স একটু করতে হবে, ব্যালেন্সটা করে নাও। দেখো এটা 3 আছে মানে এটা 3 বসাবো, দুটা নাইট্রোজেন হয়ে গেছে, তাহলে এটা ঝামেলা নেই। এরপর এইখানেরটা আছে ম্যাগনেসিয়াম আছে OH আছে, ম্যাগনেসিয়াম আছে OH আছে, তাহলে ম্যাগনেসিয়াম আছে OH আছে, এখানে 3 আছে, তার মানে আমাকে এখানে 3 দিতে হবে। এখানে 3 যদি দিই আমাদের এই পাশের কোনো পরিবর্তন হচ্ছে না, জলটার এখন দেখতে হবে, 3 দুগুণে 6,
6 আর এখানে 3 মানে হচ্ছে এখানে আমাকে 6টা বসাতে হবে। এখানে যদি 6টা বসে আমাকে এইখানে 2টা করতে হবে, 6 6 12। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ইকুয়েশনটা, এটা হয়ে গেল আমাদের ইকুয়েশনটা। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এর অবস্থানগত সমাবয়বতা গঠন সংকেত ও ইউপ্যাক নামকরণ লেখো। আচ্ছা, অবস্থানগত দেখো কি বলেছে, অবস্থানগত। অবস্থানগত কি করতে পারি একটা, আমরা দেখো CH3CO, সরি CO হবে না, অবস্থানগত বলেছে, CH3 বা CH2 করো, কোনো চাপ নেই। CH2 CHOH CH3 হয়ে গেল একটা। এটাকে যদি ভেঙে করে লেখো দেখো, C এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তারপরে C এখানে একটা হাইড্রোজেন, এখানে আসবে OH, তারপর আসছে C 3টে হাইড্রোজেন। তাহলে এটা ইউপ্যাক নামকরণ না, তোমাকে বলেছি ইউপ্যাক নামকরণ কি হবে, তাহলে দেখো না, নামকরণ করো 1 2 3। তাহলে 2 নাম্বার কার্বনে আছে 3টে কার্বন আছে, 3 কার্বন থাকলে কি হয়, প্রোপ, তাহলে প্রোপান টু অল, কি হবে এটা, প্রোপান টু অল, প্রোপান টু অল। আচ্ছা, একটা হলো, এর একটাই চেয়েছিল তো একটাই থাক তাহলে। আচ্ছা, এরপর কি বলেছে দেখো, টেট্রাফ্লুরো ইথিলিনের, আচ্ছা এইটা হতো না, এটা ডবল প্রিন্ট হয়ে গেছে, ইথিলিনের পলিমার, টেট্রাফ্লুরো ইথিলিনের পলিমার কি হবে, এটা তোমাদের থাকছে হোমওয়ার্ক, এটা তোমাদের থাকলো HW। ঠিক আছে, এরপর দেখো না, রাসায়নিক গারে বা রাসায়নিক পরীক্ষা দ্বারা কিভাবে মিথেন এবং ইথেনকে তুমি পার্থক্য করবে। মাথায় রাখবে, ব্রোমিন জলের সাথে ইথেন বিক্রিয়া করবে, কিন্তু ব্রোমিন জলের সাথে মিথেন বিক্রিয়া করে না। কি বললাম, ব্রোমিন জলের সাথে ইথেন বিক্রিয়া করবে, কিন্তু ব্রোমিন জলের সাথে মিথেন বিক্রিয়া করবে না। যদি এইটুকুটা একটু পড়ে নাও তোমরা আরামসে নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, দুটি টেস্ট টিউবে একটাতে মিথেন এবং একটাতে ইথেন নিয়েছো, তারপর কি করেছো দেখো, ব্রোমিন জল যোগ করেছো। ব্রোমিন জল যোগ করলে কি পাবে দেখবে, ইথেন যেটা আছে সেটা হচ্ছে কালারলেস হয়ে যাবে, ব্রোমিন জল যখনই যুক্ত করে দিবে সেটা বর্ণহীন হয়ে যাবে, কিন্তু যেটাই মিথেন ছিল, মিথেনে ব্রোমিন জলের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সেটা কালারফুলি থেকে যাবে। সুতরাং যেটি বর্ণহীন হয়ে যাচ্ছে সেটা কি হবে, ইথিন, আর যেটা বর্ণহীন হচ্ছে না সেটা হয়ে যাবে কি, মিথেন। এটা দেখে রাখবে। পাওয়ার অ্যালকোহল কাকে বলে, পেট্রোল এবং ইথানলের যে মিশ্রণ হয় সেই মিশ্রণটিকে কি বলা হয়, পাওয়ার অ্যালকোহল বলা হয়। মাথায় রাখবে, এখানে পেট্রোল থাকে 80% আর ইথানল থাকে কি 20%, ওই পার্সেন্টেজটা একটু মনে রেখো। ঠিক আছে, আজকে এত পর্যন্তই, পরের দিন আবার কিন্তু দেখা হচ্ছে। একটাই রিকোয়েস্ট, ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে যত পারো শেয়ার করো, যত তোমরা রেসপন্স করবে তত তাড়াতাড়ি কিন্তু আবার নেক্সট ভিডিওটি কিন্তু পাবে। আজকের মতো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার কি হবে বলো তো, দেখা হবে।